মরে গেলুম, ব্রহ্মমহিমা বাবা গো, এ মাইরি বলছি মরে যাবো। ওরে বেগা, ওরে নেগা, ও এই ছাড় ও বাবা গো। সুদীপ্ত গাড়ি থামায়নি। পেছনে তখন কাপালিককে কাতুকুতুতে অস্থির করে তুলেছে ব্যাঙা আর ন্যাঙা। তারপর বাঁ দিকের দরজা খুলে গেল। স্পষ্ট দেখলাম সাধু বাবার ত্রিশূল এবং ঝুলি থেকে মরার খুলিটা পড়ে গেল। তারপর পড়ে গেলেন সাধু বাবা নিজে, এবং দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। সুদীপ্ত পেছনে ফিরে অকুত ভয়ে বলল, এটা কি উচিত হলো? ন্যাঙা বলল, জানি না স্যার, ওই কাপালি গঙ্গায় ভেসে যাওয়া মরার মাংস খায়। ড্যাশবোর্ডের আলোতে ঘড়ি দেখে নিল, 7:35 বাজে। সুদীপ্ত গাড়ি চালাচ্ছিল। এই পেট্রোল খেকো ধূসর রঙের গাড়িটা তার। রাস্তার খানাখন্দে জল জমে আছে, তাই সে সাবধানে গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে সামনের দিক থেকে চোখ ঝলসানো আলো ফেলতে ফেলতে এবং হেলতে দুলতে এগিয়ে আসছে দল বেঁধে মাল বোঝাই ট্রাক। তাদের পাশ কাটিয়ে যেতে যেতে সুদীপ্ত রুষ্ট মুখে বিড়বিড় করে সম্ভবত গালাগালি করছে। আমিও কখনো কখনো খাপ্পা হয়ে বলছি, আমরা নাকি চাঁদে মানুষ পাঠাতে তৈরি। এদিকে ন্যাশনাল হাইওয়ের এই অবস্থা, কোনো মানে হয়? ঘড়ি দেখার পর বললাম, আর কত দূরে যেতে হবে রে দীপু? সুদীপ্ত একটা গর্ত পাশ কাটিয়ে যেতে যেতে গিয়ার চেঞ্জ করে গম্ভীর মুখে বলল, জানি না। কেন? তুই তো বার কয়েক এই রাস্তা দিয়ে গেছিস। তখন রাস্তার এই অবস্থা ছিল না। কলকাতা থেকে 9 ঘন্টার মধ্যে মোটামুটি পৌঁছে যেতুম। সামনে কোথাও একটা গাড়িটা থামিয়ে আরেকবার চেষ্টা করে দেখ, মোবাইলে কিংসুককে পাওয়া যায় কিনা। দাঁড়া। সুদীপ্ত একটা হাত স্টিয়ারিংয়ে রেখে বুক পকেট থেকে অন্য হাতে মোবাইল ফোন বার করল। তারপর কিছুক্ষণ টেপাটেপি করে বিরক্ত হয়ে বলল, না, কোনো সাড়া নেই। আমি কিছু বুঝতে পারছি না। বিকেল 4টের সময় তো কিংসুকের সাড়া পেয়েছিলাম, তারপর থেকে কি হলো কে জানে। ধুর। কলকাতা থেকে আমরা বেরিয়েছি বেলা 9টায়। পথে এক জায়গায় কারোর কোনো একটা দাবিতে রাস্তা অবরোধের জন্য 2 ঘন্টা ঠাই বসে থাকতে হয়েছে। তারপর আরেক জায়গায় রাস্তার মধ্যেখানে মাল বোঝাই ট্রাকের অ্যাক্সেল ভেঙে যানজট। সেই জট ছাড়তে 3 ঘন্টা গেছে। কিংসুক টেলিফোনে আগে ভাগে জানিয়েছিল, হ্যাঁ শোন, ওই রাস্তার যা অবস্থা, তোরা বরং বাসে আসিস। টিভিতে দেখেছি পুজোর কদিন বৃষ্টিতে সারা পশ্চিমবঙ্গ ভিজে জবুথবু হয়ে গেছে, কোথাও কোথাও বন্যার উপদ্রব। তবে 34 নম্বর জাতীয় সড়ক ডোবেনি। তার অবস্থা শোচনীয় হলেও বেসরকারি ডিলাক্স বাসে আসা মোটামুটি আরামদায়ক। কিন্তু সুদীপ্তর এই এক বেয়ারা স্বভাব, নিজের গাড়ি ছাড়া কোথাও এক পা বাড়াতে রাজি নয়। আমি জানি এই অ্যাম্বাসেডর গাড়িটা পুরনো। সুদীপ্ত গাড়িটা কেনার পর প্রচুর পয়সা খরচ করে তাকে নবীন করে তুলেছে। অবশ্য একথা সত্যি, গাড়িটার মেজাজ ঠিক থাকলে এবং রাস্তা মসৃণ হলে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ছুটতে পারে। গত মার্চে সুদীপ্তর গাড়িতে দুর্গাপুরে আমাদের আরেক বন্ধু শুভ্রাংশুর বাড়ি গিয়েছিলাম। সে একজন ইঞ্জিনিয়ার। এদিকে ফারাক্কা টাউনশিপবাসী আমাদের এই বন্ধু কিংসুকও ইঞ্জিনিয়ার। আমার বন্ধু ভাগ্য ভালো, এই সুদীপ্ত একটা বেসরকারি ব্যাংকের ম্যানেজার, শুধু আমি একটা কোম্পানির কেরানি। তবে এই ধরনের জার্নিতে আমার এই হীনমন্যতা কেটে যায়। মাঝে মাঝে একটা করে গাড়ি আমাদের আলোয় ঝলসে দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। রাস্তা ভালো হলে সুদীপ্ত তাদের পেছনে ফেলে এগিয়ে যেত। পারছে না বলেই সমানে রুষ্ট মুখে বিড়বিড় করে কাকে যেন গালাগালি করছিল। কিছুক্ষণ পরে আবার ঘড়ি দেখল, 8টা বাজতে চলেছে। হেডলাইটের আলোয় দুপাশে এখন জঙ্গল দেখা যাচ্ছে, শরৎকালের জঙ্গল। তাই উঁচু গাছের গুড়ি ঘিরে ঘন ঝোপঝাড় আর লতা। সামনের দিক থেকে একটা গাড়ি আসছিল। গাড়িটা যখন কাছাকাছি তখন ভয় হলো
যেভাবে আসছে মুখোমুখি সংঘর্ষ অনিবার্য। কিন্তু সুদীপ্ত গাড়িটাকে এগিয়ে বাঁদিকে সরে গেল। তারপর বিকৃত মুখে বলল, ব্যাটার ছেলে নির্ঘাত মাতাল, বুঝলি বেলু? এই কোথাও অ্যাক্সিডেন্ট করে পালিয়ে আসছে, এ নয়তো রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমার গাড়ির সামনেই পড়ে। ইতিমধ্যে আমিও মনে মনে খাপ্পা হয়ে গাড়িটার দিকে মুখ ঘুরিয়ে সগর্জনে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমার চোখে পড়ল আমাদের গাড়ির ব্যাক সিটে একটা ছায়ামূর্তি বসে আছে। ঘুরে দৃষ্টি তীক্ষ্ণ করে দেখা মাত্র চমকে উঠলাম। সত্যি একটা লোক ব্যাক সিটে বসে আছে। চোখের ভুল নয়, সে শ্বাস ছাড়লেই আমাদের পিঠে পড়বে। আমরা দুজনে সামনের সিটে, তাই ব্যাক সিটে আমাদের দুজনের ব্যাগ আর একটা ব্রিফকেস রাখা রয়েছে। ওটা সুদীপ্তর। মনে পড়ছে ব্যাকডোর দুপাশে লক করা ছিল, অথচ আমাদের অজ্ঞাতসারে কেউ ওখানে ঢুকে দিব্যি একটা লিফট নিচ্ছে বিনা পয়সায়। কিন্তু লোকটা কখন কি করে পেছনে ঢুকলো, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। পরক্ষণেই মনে হলো লোকটা চোর ডাকাত হতে পারে। পেছন থেকে হঠাৎ ছুরি বা আর্মস বের করে হামলা করতে পারে। তাই সুদীপ্তর কোমরে একটু খোঁচা দিয়ে চাপা স্বরে বললাম, দীপু, গাড়ির ঝাঁকুনিতে ব্যাক সিটে রাখা ব্যাগগুলো হয়তো পড়ে গেছে, গাড়ি দাঁড় করা। সুদীপ্ত ব্যাক ভিউ মিরর দেখে বলল, কিছু তো দেখা যাচ্ছে না, তুই কি করে? বলেই সে চমকে উঠল। ব্রেকে পা চেপে গাড়ি থামাতে চেষ্টা করল, কিন্তু থামল না। সে এবার প্রায় চেঁচিয়ে উঠল, বিল্লু, বিল্লু, ব্রেক কাজ করছে না, ব্রেক কাজ করছে না। ততক্ষণে আমি আতঙ্কে কাঁপতে শুরু করেছি। ব্যাক সিটে কে বসে আছে বলে নয়, গাড়ির ব্রেক ফেল করেছে বলে। আমিও দীপুর মতো চেঁচিয়ে উঠলাম, আরে এই এই ইঞ্জিন বন্ধ করে দে, ইঞ্জিন বন্ধ করে দে। সুদীপ্ত অ্যাক্সেলারেটর থেকে আরেক পা তুলে নিয়ে ইঞ্জিন বন্ধ করল। তারপর সে গিয়ার নিউট্রাল করে রাখার পর গাড়ি থেমে গেল। কিন্তু আমার দিকে দুটো চাকা উঁচুতে আর সুদীপ্তর দিকে দুটো চাকা নিচুতে। শুধু নিচুতে নয়, জল ভরা গর্তে। গাড়িটা সুদীপ্তর দিকে কাত হয়ে গেছে এবং আমি নড়াচড়া করলে দুলে উঠছে। এবার দুজনের ব্যাক সিটে লোকটার দিকে ঘুরে বসলাম। সুদীপ্ত ধমক দিয়ে বলল, কে হে তুমি? কোন মৌকায় চুপচাপ গাড়িতে চেপে বসেছ? নামো বলছি, নামো। সে কোনো জবাব দিল না। লোকটাকে মোটামুটি স্পষ্ট দেখতে পাচ্ছিলুম। রোগা কালো একটা লোক, মাথায় কাঁচা পাকা চুল, মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি, গায়ে একটা ফতুয়ার মতো জামা। ধৈর্য হারিয়ে সুদীপ্ত চেঁচিয়ে উঠল, এই এই নামো বলছি, এখনই না নেমে গেলে আমাদের হাতে চরম ধোলাই খাবে। লোকটার দাঁত দেখা যাচ্ছিল। সে নির্লজ্জের মতো হাসছে। আমি আমার পেছনে হাত গলিয়ে দরজার ভেতরের হাতল ঠেলে লক খোলার চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, হাতলটা একটুও নাড়াতে পারলাম না। আমার দেখা দেখি সুদীপ্তও তার পেছন দিকে লক খোলার চেষ্টা করল। এ কি এত আশ্চর্য ব্যাপার, জ্যাম হয়ে গেল কি করে? বিলু, টর্চটা দে তো। হ্যাঁ, টর্চ। আরে শিগগির ড্যাশবোর্ডের বাঁ পাশের পকেট খুলে টর্চটা বের কর। দেখ, হ্যাঁ ওখানেই আছে, ওখানে। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ। টর্চ বার করে আমি সুইচ টিপলাম, কিন্তু আমাদের আরো অবাক করে টর্চটা জ্বলল না। সুদীপ্ত টর্চটা নিয়ে পেছনটা খুলে ব্যাটারি দুটো বার করল। তারপর আবার ও দুটো ভরে পেছনটা বন্ধ করে সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। বারবার ঝাঁকুনি দিয়েও টর্চটার আলো জ্বালানো গেল না। নামো, নামো বলছি, নামো, নামো। সুদীপ্ত আরো খাপ্পা হয়ে টর্চ দিয়ে ব্যাক সিটে লোকটার উপর প্রহার করতে শুরু করল, কিন্তু তাতেও কাজ হলো না। সে এবার হতবুদ্ধি হয়ে বলল, বিলু, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। লোকটা কি শুধু ছায়া? বললুম, ঘন্টার পর ঘন্টায় স্ট্যান্ডিং ধরে তোর হাতের জোর কমে গেছে,
টর্চটা আমাকে দে তো, দে দে। সুদীপ্ত টর্চটা দিল। এবার আমি সিট থেকে একটু উঠে পিছনের বেয়ারা লোকটার দাঁত লক্ষ্য করে টর্চের খোঁচা দিলুম। না, মনে হলো ফাঁকা জায়গায় আঘাত করছি, তবু থামলাম না। ক্রমে হাত ব্যথা হয়ে গেল, কিন্তু লোকটাকে ছুঁতেও পারলাম না। ব্যাপারটা ক্রমশ আমাদের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছিল। কোনো গাড়ি এ সময় সামনে বা পেছন থেকে আসছে না। সুদীপ্ত হাঁপাতে হাঁপাতে বলল, বিলু 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 গাড়ি থেকে নামা যাক, দুজনে দুদিক থেকে হাতলটা ঠেলে লক খোলার চেষ্টা করি। মাটিতে মাটিতে দাঁড়ালে জোর পাবো, বুঝলি? কিন্তু কিন্তু তোর দিকটায় তো জল ভরা গর্ত। সুদীপ্ত প্যান্টের পায়ের দিকটা গুটিয়ে নিল, তারপর বলল, খালি পায়ে নামবো। সে দরজা খুলে নেমে যাচ্ছে দেখে আমিও বাঁ দিকের দরজাটা খুলে নেমে পড়লাম। জুতো খুলিনি, কারণ এদিকটায় ঘাসে ঢাকা মাটি। ইয়া ওদিকটায় সুদীপ্ত নেমে আহ উ করছিল। জিজ্ঞেস করলাম, কি হলো রে? সে বলল, জলের তলায় ধারালো পাথর কুচি। ওরে, তা হোক, বেটার ছেলেকে ধোলাই দিলেই কষ্টটা উসুর হয়ে যাবে। আমি ভেতরে হাত গলিয়ে ব্যাকডোরের হাতলটা ঠেলে লক খোলার চেষ্টা করলাম। ওদিক থেকে সুদীপ্ত ওদিকের হাতলটা ঠেলে লক খোলার চেষ্টা করল, কিন্তু কিছুতেই লক খুলল না। এতক্ষণে আমাদের দুজনেরই মাথায় অন্য একটা ব্যাপার ঢোকেনি। আমরা ধরেই নিয়েছি পেছনে কোথাও গাড়ি খুব ধীরে চলার সময়, এবং তখন হয়তো সামনে পেছনে অনেক গাড়ি ছিল, সেই সুযোগেই এই বজ্জাত লোকটা চুপি চুপি গাড়ির ব্যাক সিটে উঠে বসেছিল। অন্যান্য গাড়ির হেডলাইটে আমাদের গাড়ির ব্যাক সিট যে ফাঁকা তা সে দেখতে পেয়েছিল। কিন্তু এবার ক্লান্তভাবে থেমে ওপাশে সুদীপ্তর দিকে তাকালাম। হেডলাইট সমানে আলো ছড়াচ্ছিল। সুদীপ্তর চোখে চোখ পড়তেই লক্ষ্য করলুম তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আর আমিও তখন ভীষণ আতঙ্কিত। এতক্ষণে মনে হচ্ছে ব্যাক সিটের লোকটা মানুষ নয়। আমরা দুজনেই ভূত প্রেতে বিশ্বাসী নই। কোশমিনকালে কোথাও ভূত টুত দেখিনি। কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছি। কিন্তু এখন যা ঘটছে তার ব্যাখ্যাটা কি? ভীষণ ত্রাসে আমার মাথা ঘুরে উঠল। এ সময় সামনে বা পিছন থেকে কোনো গাড়িও আসছে না কেন? কাপা গলায় অতি কষ্টে বললাম, দীপু দীপু, গাড়িতে ওঠ। গাড়িটা চালিয়ে নিয়ে গেলে কোথাও গ্রাম বা বাজার পাওয়া যাবে। সুদীপ্ত গাড়িতে উঠল, তারপর স্টার্ট দিয়ে বলল, বিলু, তুই এই স্ক্রুড্রাইভারটা হাতে নিয়ে পিছনে লক্ষ্য রাখিস, বুঝেছিস কি বলেছি? স্ক্রুড্রাইভারটা হাতে নিয়ে বললাম, দীপু। তোতলাচ্ছিস কেন? বুঝতে পারলাম ব্যাক সিটের লোকটা মানুষ নয়। তা গোয়ার সুদীপ্ত এখনো বুঝতে পারিনি। একটু আগে ওর মুখে যে আতঙ্কের ছাপ দেখেছিলাম তা অন্য কারণে। বললাম, মানে ব্যাক সিটের লোকটা সুদীপ্ত গর্জে উঠল, শাট আপ! তোর ভূতের নিকুচি করেছে। গাড়িটা হেলতে দুলতে এগোচ্ছিল, ঝাঁকুনি বেড়ে যাচ্ছিল। বোকা সুদীপ্ত এখনো লোকটাকে চোর ডাকাত ভাবছে। মিনিট 10 পরে জঙ্গলটা শেষ হয়ে আসছে দেখতে পেলাম। রাস্তাটাও এবার কিছুটা ভালো। সুদীপ্ত গাড়ির গতি সবে বাড়িয়েছে। বাদিক থেকে একটা লোক ঝোপ জঙ্গল ঠেলে বেরিয়ে এসে চেঁচিয়ে বলল, মশাইরা, ও মশাইরা, একটু দয়া করে গাড়িটা থামান। এ 8টার বাসখানা ফেল করেছি, বিপদে পড়েছি, একটু থামান দয়া করে দাদা, ও একটু থামান। ও দাদা, একটু থামান না দাদা। সুদীপ্ত সম্ভবত এই লোকটাকে দেখে সাহস পেয়েছিল। সে গাড়ি দাঁড় করিয়ে বলল, আপনি কোথায় যাবেন? এই বেশি দূরে না স্যার, এই হরহরিতে নেমে যাব। হরহরি? এ আবার কেমন নাম?
একটা গ্রামের নামের মানে থাকে নাকি সব সময়? এবারের পঞ্চায়েতের মিটিংয়ে ঠিক করা হয়েছে নাম বদলানো হবে। লোকটার পরনে যেমন তেমন ফুল প্যান্ট, গায়ে হাফ শার্ট আর কাঁধে একটা ব্যাগ। গায়ের রং কুচকুচে কালো এবং সন্দেহজনক খোঁচা খোঁচা সাদা গোবদাড়ি আর কাঁচা পাকা চুল। সুদীপ্ত চোখের ইশারায় আমাকে স্ক্রুড্রাইভার যথাস্থানে রাখতে বলল। তারপর চোখে কৌতুকের ঝিলিক তুলে বলল, ঠিক আছে, ব্যাক সিটে আমরা আরও একজনকে লিফট দিচ্ছি, দেখুন সে আপনাকে উঠতে দেয় কিনা। লোকটা বলল, দেবে না মানে? বলে লক খোলার চেষ্টা করলো, কিন্তু খুলতে না পেরে দেরিকা, এই লক খুলছে না কেন? জানলায় চোখ রেখে ভেতরের যাত্রীটাকে দেখতে দেখতে বলল, ওরে বাবা, এ ব্যাঙা যে! আরে এ তুই এই স্যারদের গাড়িতে উঠলি কি করে? যাকে তোকে পেয়ে ভালোই হয়েছে। দরজাটা খোল সোনা, দরজাটা খোল বলছি। চাঁদ আমার, দরজাটা খোল। এই আর তো ভাল লাগে না, দরজাটা খোল না। আমাদের দুজনকে অবাক করে পিছনের দরজা খুলে গেল। তারপর আগের লোকটার চাপা অদ্ভুত হাসি কানে এলো। সে এতক্ষণে কথা বলল, আয় রে ন্যাঙা, আয় বস, অনেক কাল বাদে তোর সঙ্গে দেখা। ন্যাঙা বলল, ও ব্যাঙা, এত হাসছিস, কে ব্যাপারটা কি? ব্যাঙা বলল, এই স্যারদের যা ভয় দেখিয়েছি বলার নয়। অন্য কেউ হলে নির্ঘাত গাড়ি ফেলে ছুটে পালিয়ে যেত। যে স্যার গাড়ি চালাচ্ছেন তিনি বেজায় সাহসী, ও পাশে উনিও বেশ সাহসী। তো আমাকে বড্ড ভয় পেয়েছেন। মারণ অভ্যেস যায় না বলে, আর কত ভয় দেখাবি বলতো? আচ্ছা খবর বল, এ কোথায় আছিস এখন? সে ছিলাম ঢড়ঢড়িতে, বুঝলি, মনে সুখ পেলাম না, তাই ভাবলাম একবার হড়হড়িতে ফিরে যাই। এবার রাস্তাটা ভালো, স্যার গাড়িটা আরো জোরে চালান। হ্যাঁ, কোথাও থামবেন না দয়া করে, এমনিতেই একটু লেট হয়ে গেছে। মিনিট 15 পরে একটা বাঘ ঘুরে আলো দেখা গেল, অনেকগুলো আলো। একটা ছোট্ট বাজার মতন রয়েছে বোধহয়। সুদীপ্ত সেখানে পৌঁছেই গাড়ি দাঁড় করালো। সে বলল, একটু চা খেতে হবে। এ বিলু, চল নামা যাক। চা ধক্কল যাচ্ছে। দুজনে নেমে গেলাম। গাড়ির চাবির রিং সুদীপ্তর আঙুলে জড়ানো রয়েছে। সামনে চায়ের দোকান। দেখলাম এক দঙ্গল লোক বেঞ্চে বসে আছে। আমাদের দেখে ভদ্রতা করে তারা উঠে দাঁড়ালো। সুদীপ্ত বলল, বসুন বসুন, আমি বসবো না, গাড়িতে বসে থেকে পায়ে ব্যথা হয়ে গেছে। চাওয়ালা যত্ন করে পেয়ালা ধুচ্ছিল। বললাম, আরে না না, এই মাটির ভাড়েই দিন না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। এমন সময় একজন গণ্যমান্য চেহারার ভদ্রলোক এসে প্রথমে আমাদের গাড়িটা দেখলেন। তারপর আমাদের দেখে বললেন, আপনারা কোত্থেকে আসছেন? সুদীপ্ত বলল, কলকাতা থেকে যাব এই ফারাক্কা টাউনশিপ। এখনো ঘন্টা দুয়েক লাগবে। রাস্তা কোথাও একটু ভালো, কোথাও সাংঘাতিক খারাপ। আচ্ছা, এই গ্রামটার নাম কি? কালীতলা। আমি বলে উঠলাম, এই সামনে হরহরি নামে নাকি একটা গ্রাম আছে, সেটা কত দূর? ভদ্রলোক হাসবার চেষ্টা করে বললেন, আর হরহরি হরহরি এবারকার বর্ষায় হরহর করে গঙ্গায় তলিয়ে গেছে, বুঝেছেন তো? সুদীপ্ত তার গাড়ির দিকে ঘুরে বলল, হ্যাঁ, কিন্তু দুজন লোক আমার গাড়ির ব্যাক সিটে বসে আছে, তারা যাবে হরহরি। দুজনকে বাধ্য হয়ে লিফট দিচ্ছি। ভদ্রলোক চশমা খুলে কাঁচ ধুতির ডগায় মুছতে মুছতে বললেন, বাধ্য হয়ে মানে তারা জোর করে আপনার গাড়িতে উঠেছে নাকি? হ্যাঁ, মানে কতকটা সেরকমই। ওদের মুখেই শুনলাম একজনের নাম ব্যাঙা আর অন্যজনের নাম ন্যাঙা। হঠাৎ একটা হল্লা শোনা গেল।
সবাইকে থামিয়ে সেই ভদ্রলোক বললেন, কি সর্বনাশ! ন্যাঙা ব্যাঙাকে কোত্থেকে পেলেন? আরে দুজনে তো দাগি গাঁত কাটা ছিল। ক বছর আগে তারা মোহনপুরের জঙ্গলে পুলিশের গুলিতে ওয়াক্কা পেয়েছে। আমরা তাদের লাশ দেখেছি, আর আপনি বলছেন আপনি তাদের... বলে ভদ্রলোক গাড়ির দিকে এগিয়ে হাত দিলেন। এই পদ, মানসারাম, তোরা আছিস নাকি? দুজন তাগড়াই চেহারার লোক ভিড় ঠেলে এগিয়ে এলো। হ্যাঁ বলুন বড়বাবু। বড়বাবু, এদের গাড়ির পেছনে নাকি ন্যাঙা ব্যাঙা বসে আছে। দেখ তো ব্যাপারটা কি। হ্যাঁ এক্ষুনি দেখছি। পদ মনসারাম এগিয়ে গিয়ে সামনের জানলা দিয়ে হাত ঢুকিয়ে দিব্যি লক খুলে ফেলল। আমরা ভিড় ঠেলে এগিয়ে গেলাম। কয়েকটা টর্চের আলো ব্যাকসিটে পড়ল। না, ন্যাঙা ব্যাঙা কেউ নেই, তবে আমাদের ব্যাগ ব্রিফকেস নিচে পড়ে আছে। সুদীপ্ত সেগুলো তুলে সিটে আগের মতো গুছিয়ে রাখল। ভিড়ের লোকগুলো খ্যা খ্যা করে হাসছে। বললুম, হ্যাঁ, কিন্তু ওটা যদি সত্যি ভূ। বড়বাবু সহাস্যে বললেন, আরে ভূ ভূ কি করছেন মশাই? ঝেড়ে কাশুন। ভয় দীর্ঘ তা ভূত, পেতাত্মাও বলতে পারেন। সুদীপ্ত বলল, ভূত বা প্রেতাত্মা বলছেন, কিন্তু ওরা তো দিব্যি মানুষের মতো কথা বলছিল। সুদীপ্তের অজ্ঞতায় ভিড়ে হাসি রোল উঠল। বড়বাবু বললেন, আপনারা কলকাতার লোক, ভূত পেতের পাল্লায় এর আগে কখনো পড়েননি হয়তো। ওরা মানুষের প্রেতাত্মা, কাজেই ওরা মানুষের গলায় কথা বলবে না তো কি শিয়ালের মতন হুক্কা হুয়া করবে? আরেক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, বড়দা, ব্যাঙা ন্যাঙা মহা তেদর, বলা যায় না অন্ধকার রাস্তায় আবার ওনাদের গাড়ির ব্যাক সিটে উঠে বসতে পারে। তার চেয়ে আমি বলি কি, বটতলা সাধু বাবা ফারাক্কা যেতে চাইছিলেন সন্ধেবেলা, ওকে জিজ্ঞেস করে আসি। উনি যদি গাড়ির পেছনে ত্রিশূল আর মরার খুলি নিয়ে বসে থাকেন, ব্যাঙা ন্যাঙা গাড়ির দিকে আসতে সাহসই পাবে না। সবাই এক গলায় বলে উঠল, সিদ্ধান্তটা একদম সঠিক। হ্যাঁ, সেটাই ভালো, ওরা নিরাপদে থাকবে। এটাই বলো। সুদীপ্ত গাড়িতে উঠে আমার দিকে একবার তাকিয়ে চাপা স্বরে বলল, এ কি হচ্ছে রে? এতক্ষণে একজোড়া ভূত বয়ে আনলাম, এবার কি এক কাপালিক সাধুকে লিফট দিতে হবে নাকি? আমিও চাপা স্বরে বললাম, ভূতের চেয়ে কাপালিককে লিফট দেওয়া তো ভালোই। মিনিট পাঁচেকের মধ্যেই জটাধারী গোফওয়ালা সাধু বাবা হন্তদন্ত হয়ে এসে গেলেন। বেটে নাদুস নুদুস সাধু বাবার পরনে হাঁটু অবধি লাল কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে ফোঁটা কাটা, হাতে ছোট্ট ত্রিশূল এবং কাঁধে লাল রঙের ঝুলি। মরার খুলিটা ঝুলিতেই আছে তা বোঝা গেল। ভিড়ের লোকেরা সসম্ভ্রমে সরে ওকে আসতে দিল। একদিকে সেই পদ, আর অন্যদিকে মনসারাম দরজা খুলে দিল। সাধু বাবা পদর দিক থেকে গাড়িতে উঠলেন। আমাদের ব্যাগগুলো তিনি সযত্নে একপাশে সরিয়ে বললেন, মাগো তারা ব্রহ্মময়ী। তাহলে আসি বড় বাবু। হ্যাঁ বাবারা, মায়েরা, অনুমতি দাও। তারা তারা, জয় মা তারা। বিদায় অভ্যর্থনার মধ্যে সুদীপ্ত গাড়িতে স্টার্ট দিল। রাস্তার অবস্থা এবার মোটামুটি ভালো। সাধু বাবা মিঠে গলায় বললেন, বাবারা কি এই প্রথম ফারাক্কা যাচ্ছেন? সুদীপ্ত বলল, আগে না, এর আগেও কয়েকবার গেছি। ওখানে আত্মীয় আছে বুঝি? আমাদের এক বন্ধু আছে, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার। সাধু বাবা প্রায় অট্টহাসি করে বললেন, ও ভালো ভালো, খুব ভালো। এখনো মা গঙ্গা প্রচুর ইলিশ দিচ্ছেন। বাবারা, আমি কিন্তু নিরামিষের দলে নই, মাংসাহারি। মাছটা ছুঁই না অবশ্য, তবে ইলিশের কথা আলাদা। জয় মা, মা জয় মা ব্রহ্মময়ী মা গো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা সাধু বাবা,
আপনার তো এই এলাকাটা চেনা, হরহরি নামে কি একটা গ্রাম? সাধু বাবা আমাকে থামিয়ে দিয়ে বললেন, মা গঙ্গা তাকে গিলে খেয়েছে, মার খাবে নাই বা কেন? বললাম, ব্যাঙা ন্যাঙার পাপে। কি বললে? কি বললে তুমি? ব্যাঙা আর ন্যাঙা নামে দুই ডাকাত নাকি ওখানে বাস করত। সুদীপ্ত মুচকি হেসে বলল, তাদের দুইজনকে আজ আমরা লিফট দিয়েছি। আপনি যেখানে বসে আছেন সেখানে তারা বসেছিল। তারা 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 ব্রহ্মময়ী মা গো, ব্রহ্মময়ী মা। বলে সাধু বাবা আবার হাহা করে হাসলেন। তারপর বললেন, আহা, মজা দেখাচ্ছি বেটাদের। শিব স্তোত্র পাঠ করি। হ্রিং ত্রিং রাং দ্রুং দ্রিং ব্রহ্মা নমঃ শিবায় নমঃ। স্ত্রোস্ত্র উচ্চারণ করতে করতে তিনি খ্যাক খ্যাক করে ওঠার মতো গর্জালেন। রিং দ্রিং ব্রুং জামুন্ডে বিচ্ছে। এই 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 দেখাচ্ছি মজা। বেশি করে দে। কোন বেটা রে? গেছি গেছি। ও মা তারা, ও বাবা বয়সে কি হচ্ছে? ওরে এ দোহাই তোদের, কাতু কুতু দিস নে, কাতু কুতু দিস নে, মরে গেলাম। মা তারা মরে গেলুম। ব্রহ্মময়ী মা, বাবা গো, এ মাইটি বলছি মরে যাবো। ওরে বেগা, ওরে নেগা, এই ছাড় বাবা গো। সুদীপ্ত গাড়ি থামায়নি। পেছনে তখন কাপালিককে কাতুকুতুতে অস্থির করে তুলেছে ব্যাঙা আর ন্যাঙা। তারপর বাঁ দিকের দরজা খুলে গেল। স্পষ্ট দেখলাম সাধু বাবার ত্রিশূল এবং ঝুলি থেকে মরার খুলিটা পড়ে গেল। তারপর পড়ে গেলেন সাধু বাবা নিজে, এবং দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। সুদীপ্ত পেছনে ফিরে অকুত ভয়ে বলল, এটা কি উচিত হলো? ন্যাঙা বলল, জানি না স্যার, ওই কাপালি গঙ্গায় ভেসে যাওয়া মরার মাংস খায়। ব্যাঙা বলল, আপনি জানেন না স্যার, অনেক ভাগ্য করে ওকে আজ বাগে পেয়েছিলাম, বুঝলেন স্যার। পুলিশের গুলিতে আমরা অক্কা পাওয়ার পর আমাদের কেউ আর দাহ করলো না। দুজনকেই হরহরির ধারে গঙ্গায় ফেলে দিয়েছিল পুলিশ। আর ওই সাধু বাবা, ও আমাদের মাংস খেয়ে কি অবস্থা করেছিল তা দেখলে ভয়ে আপনার হাত পা ছিটিয়ে যাবে। ন্যাঙা বলল, অঘরি বাবা, ঘোর অঘরি। স্যার, ও বাগে পেলে আপনাদেরও ত্রিশূলে খুঁচিয়ে মেরে মাংস খেত। সুদীপ্ত মাথা ঠান্ডা রেখে বলল, তা যাই হোক, তোমাদের হরহরি আর কত দূর? ব্যাঙা বলল, ওই তো সামনে। ঠিক জায়গায় বলবো স্যার, গাড়িটা একটু থামাবেন দয়া করে। হ্যাঁ। মিনিট 10 মধ্যে ডান দিকে কয়েকটা গাছের ভাঙা দেয়াল দেখা গেল। তার নিচে গঙ্গা বয়ে যাচ্ছে, তাও চোখে পড়ল। দুজনেই বলে উঠল, সুদীপ্ত গাড়ি দাঁড় করালো। পেছনে বাঁ দিকের দরজা খোলা শব্দ হলো। তারপর ব্যাঙা বলল, ধন্যবাদ স্যার, এবার দরজাটা ভালো করে লক করে দিন। স্যার, খড়খড়িতে ওটা লক করা ছিল না। কাজ তুলে রাখলে কি হবে, আমাদের চোখে অন্যরকম চাউনি কিনা। এক ফাঁকে আপনার গাড়িতে উঠে পড়েছিল। স্যার, চলি। ন্যাঙা বলল, ধন্যবাদ স্যারেরা, ধন্যবাদ। এবার চলি। নমস্কার। চল নেগা, চল তো গিয়ে দেখি কি অবস্থা। চল। মুখ ঘুরিয়ে ওদেরকে দেখছিলাম। এবার আটকে উঠলাম।
দুটো কঙ্কাল ট্যাঙ্গস ট্যাঙ্গস করে পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। চাপা স্বরে বললুম, দীপু দীপু দেখেছিস দেখেছিস কি সাংঘাতিক ব্যাপার? গাড়ির চাকা গড়াচ্ছিল সবে। সুদীপ্ত নির্লিপ্ত মুখে বলল, রাত বিরেতে এ রাস্তায় এটা কোনো ব্যাপারই না। দুটো নির্দোষ নিরীহ কঙ্কালকে লিফট দিয়েছি, কিন্তু ভেবে দেখ বিলু, ওই সাধু বাবা যদি অঘোরপন্থী হন তাহলে আমরা কি বিপদেই পড়তাম। এই সময় আমি টর্চের সুইচটা কোনো এক খেয়ালে টিপে দিলাম। অবাক কাণ্ড, আলো জ্বলে উঠল। সেই আলোতে আমাদের ব্যাক সিটে দেখলাম, না, আমাদের জিনিসপত্র ঠিকই আছে।